নমস্কার, শুভ সন্ধ্যা। বৃষ্টি ভেজা বিকেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন অনুষ্ঠান প্রবাহতে। আপনারা সাধারণত প্রবি প্লাসে প্রবচন অনুষ্ঠান দেখেন, কিন্তু আজকের অনুষ্ঠানের নাম প্রবাহ। আজ এবং প্রতি সোমবার এই প্রবাহ অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন। কি আছে প্রবাহতে? প্রবাহতে আছে কঠোর সমালোচনা। সমালোচনা মানে যারা শাসক দল, যারা বিরোধী দল, প্রত্যেকের কঠোর সমালোচনা। যেমন আজকে আমরা আলোচনা করতে বসেছি, এই যে এত সেলিব্রিটি নিয়ে আসা হচ্ছে রাজনীতিতে, তারা জনপ্রতিনিধিও হয়ে যাচ্ছেন, তার ফলে আখেরে রাজনীতির কতটা লাভ হচ্ছে, কতটা লাভ হচ্ছে জনসাধারণের, এই সব কটা বিষয় আজকে আলোচনা করব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-তে মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তিনি একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমাজের সব সেক্টর থেকে শিল্পী, কলাকুশলী, চিত্রশিল্পী, সিনেমার শিল্পী, গায়ক, প্রত্যেককে নিয়ে তিনি একটা টিম বানাতে চেয়েছিলেন এবং প্রত্যেককে এই সংসদীয় রাজনীতিতে এনে সংসদীয় রাজনীতির যে প্রথাগত ব্যাপার সেটা ভেঙে তিনি চেয়েছিলেন যে সমাজের সমস্ত স্তরের লোক এই ইয়েতে থাকুক, সংসদীয় ব্যবস্থায় থাকুক। তাই তিনি একের পর এক যোগেন চৌধুরীর মতন চিত্রশিল্পীকে সংসদীয় রাজনীতিতে এনেছেন, দেবকে এনেছেন, শতাব্দী রায়কে এনেছেন, খেলোয়াড় প্রসূন ব্যানার্জিকে এনেছেন, খেলোয়াড় বিদেশ বসুকে এনেছেন, খেলোয়াড় মনোজ তিওয়ারিকে এনেছেন। আর চিত্র তারকাদের তো কোনো শেষ নেই। চিরঞ্জিত থেকে শুরু করে, তাপস পাল থেকে শুরু করে, শতাব্দী রায়, জুন মালিয়া, এরকম অজস্র সিনেমা আর্টিস্টদের তিনি এনেছেন। তিনি চেয়েছিলেন যে সমাজের সর্বস্তরের একটা রিপ্রেজেন্টেশন থাকুক আমাদের এই সংসদীয় ব্যবস্থায়, এবং এটা একটা অসাধারণ সিদ্ধান্ত, নিঃসন্দেহে কোনো এ নিয়ে কোনো কথা হবে না। আমরা বাম আমলেও দেখেছি অনুপ কুমার এবং অনিল চট্টোপাধ্যায়ের মতন চিত্র তারকাদের তারা কিন্তু নামিয়েছিলেন রাজনীতিতে। চিত্র তারকা হলে বা খেলোয়াড় হলে বা ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে তারা রাজনীতি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, বরং এই ধরনের মানুষ রাজনীতিতে এলে রাজনীতি সমৃদ্ধ হয়। এরকম বহু উদাহরণ আছে যারা অন্য জগৎ থেকে এসেও রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। ভিক্টর ব্যানার্জি আন্তর্জাতিক খ্যাত চলচ্চিত্র অভিনেতা, তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। বাপি লাহিড়ী, তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন জাদুকর পিসি সরকার জুনিয়রও। এরকম বহু লোককে বহু রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে অনেক সময় রাজনীতিতে নামায়। কেউ সফল হন, কেউ ব্যর্থ হন, কেউ ভোটে জেতেন, কেউ ভোটে হেরে বাড়ি চলে যান। এরকম বহু উদাহরণ আছে যারা ভোটে নেমেছিলেন, ভোট লড়েছিলেন, ভোটে লড়ে হেরে গিয়েছেন, তারপরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এরকম অজস্র উদাহরণ আপনার কাছে আছে। আবার এমনও উদাহরণ আছে যারা ভোটে লড়েছিলেন, লড়ে হেরেছিলেন, হেরেও কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে যাননি। এরকমও উদাহরণ আছে। আবার এরকম উদাহরণ আছে যারা ভোটে লড়েছেন, ভোটে জিতেছেন, রাজনীতি করছেন সমানে দাপটের সাথে, মানুষের কাজ করছেন। এরকম উদাহরণ আছে। আবার আরও একটা উদাহরণ পাবেন যারা ভোটে জিতে আখেরে সমাজের, মানুষের, রাজনীতির কোনো উপকারটাই করেননি। অজস্র নাম আছে। আমি প্রথমে শুরু করব খেলোয়াড়দের দিয়ে শুরু করি। ধরুন, খেলোয়াড়দের মধ্যে আমরা দেখলাম কি, প্রসূন ব্যানার্জি বিখ্যাত মোহনবাগানের ফুটবলার এবং ভারতের ক্যাপ্টেনও ছিলেন। ফুটবলার প্রসূন ব্যানার্জি, বাইচুং ভুটিয়া, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতিতে আনার চেষ্টা করলেন। প্রসূন ব্যানার্জিকে অবশ্য অনেক আগে থেকেই চেষ্টা করা হয়েছিল বেহালা পূর্ব থেকে দাঁড়ানোর জন্য। তিনি তার চাকরির কারণে সেটা করতে পারেননি। পরবর্তীকালে তিনি হাওড়া থেকে সাংসদ হন এবং বাইচুং ভুটিয়াও কিন্তু টিকিট পেয়েছিলেন, হেরে গিয়েছেন, ঘরে ঢুকে গিয়েছেন। প্রসূন ব্যানার্জি পর 4 বার নির্বাচিত সাংসদ এবং তুমুল জনপ্রিয় সাংসদ বললেও কম বলা হবে। তার জনপ্রিয়তা গগনচুম্বী। একদম নির্বিবাদী মানুষ, কারুর সাথে ঝুট ঝামেলায় যান না, কোনো পলিটিক্যাল লবিতে নেই। তিনি কিন্তু নিজের কাজটা করে যান। 5 বছরে 25 কোটি টাকা করে এক একজন সাংসদ পান, আপনারা জানেন। 5 বছরে 25 কোটি টাকার 25 কোটি খরচ করা যে কজন সাংসদ আছেন তাদের মধ্যে প্রসূন ব্যানার্জি কিন্তু একজন।
আপনি লোকসভার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন কারা কত টাকা খরচ করেছেন, সেখানে প্রসূন ব্যানার্জির নামটা সবার ওপরে পাবেন। কারণ কি জানেন, তিনি মানুষকে যে টাকাটা তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পান সাংসদ হিসেবে, এমপি ল্যাডের টাকা, তিনি সবটাই খরচ করেছেন, একটি টাকাও অবশিষ্ট রাখেননি। এইরকম একজন সাংসদ যে কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্পদ। এবং প্রসূন ব্যানার্জি খেলোয়াড় মানুষ, তিনি এখনো খেলাধুলো নিয়েই থাকেন। আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি যে তিনি খেলাধুলোটাকেই প্রথম অগ্রাধিকার দেন। রাত্রিবেলা 1:30, 2টো, 2:30 যখনই আপনি ফোন করবেন, এক রিংয়ে প্রসূন ব্যানার্জি ফোন তোলেন। কেন জানেন? তিনি রাত জেগে খেলা দেখেন, বিভিন্ন ইউরোপিয়ান ফুটবল, বিভিন্ন ফুটবল দেখাটা তার নেশার মধ্যে পড়ে। এবং খেলার বিশ্লেষণ করা, কোনো খেলা হলো, ধরুন কোনো একটা বড় ম্যাচ হলো, সেই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যদি শুনতে হয়, প্রসূন ব্যানার্জির কাছ থেকে শুনতে পাবেন। এই হচ্ছে প্রসূন ব্যানার্জি। সফল, রাজনীতিতে সফল, খেলোয়াড় জীবনে সফল, আর ব্যক্তি মানুষ হিসেবে কোন কথাই হবে না তার সম্বন্ধে। আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন শতাব্দী রায়। শতাব্দী রায় চিত্রতারকা, অসাধারণ অভিনেত্রী, এর মধ্যে কোনো ভুল নেই। তিনি রাজনীতিতে এলেন, রাজনীতিতে এসে চূড়ান্ত সফল হলেন। তার বিরুদ্ধে এমন কিছু কনস্পিরেসি তৈরি করা হয়েছিল, তাকে সরানোর জন্য এমন ষড়যন্ত্র করা হয়েছিল যেটা আমি এখন প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু তারপরেও সব বেড়াজাল ডিঙিয়ে শতাব্দী রায় কিন্তু উজ্জ্বল হয়ে আছেন। এখনো তিনি সংসদের সদস্যা এবং অসাধারণ বাগ্মী। এ তো গেল শতাব্দী রায়ের কথা। আমি সায়নী ঘোষের কথাটা আরেকবার বলবো। সায়নী ঘোষকে নিয়ে আমরা আগে অনুষ্ঠান করেছি। সায়নী ঘোষ বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সবচেয়ে সুবক্তা যদি কাউকে বলা যায়, সেটা হচ্ছে সায়নী ঘোষ। সায়নী ঘোষ তিনি যুব সভাপতিও বটে, সভানেত্রীও বটে তৃণমূল কংগ্রেসের। এবং যুব সংগঠনটা তিনি মোটামুটি একখানা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী যুব সংগঠন চলছে। খারাপ কিছু দেখছি না। যুব সংগঠন পথে নামে। এই তো 21শে জুলাই আসছে, তাদের ব্যানারেই কিন্তু এই অনুষ্ঠানটা হয়, তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে। এবং সেই অনুষ্ঠান সফল, চূড়ান্ত সফল, সেটা বলতে আর অপেক্ষা রাখে না। তো সায়নীর একটা গুণ হচ্ছে, সায়নী অত্যন্ত মাটির মানুষ। যে কোনো ধরনের কর্মীর পিঠে হাত দিয়ে কথা বলা সায়নীর যেন একটা স্বভাব। তার কাছে যেই যাক, কেউ তার কাছ থেকে তাচ্ছিল্য পেয়ে এসছে এরকম খবর এখন পর্যন্ত নেই। আমরা সাংবাদিক, আমাদের কথা ছেড়ে দিই, কিন্তু আমরা যখন তার সাথে দেখা করতে যাই, তার সাথে সাধারণ মানুষও দেখা করতে আসেন, এত আন্তরিকতা নিয়ে মেলামেশা করেন যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এরা গেল সফল মানুষ। তার মধ্যে আরো একজনের নামটা আমি করব। তিনি রাজনীতিতে কতটা সফল আমি জানি না, কিন্তু সমাজের কাজে কিন্তু চূড়ান্ত সফল। তিনি হচ্ছেন নান আদার দেন দীপক অধিকারী, দেব। দেব এমন একটি ছেলে, আমি ছেলেই বলবো, আমার থেকে বয়সে অর্ধেকের কম। দেব এমন একটি ছেলে যিনি হয়তো সংসদে যান না, যিনি হয়তো পার্টির মিটিং মিছিলে তাকে নিয়মিত দেখা যায় না, কিন্তু তিনি যে সামাজিক কাজটা করে চলেছেন পুরো ঘাটাল এলাকা জুড়ে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটার মাস্টার প্ল্যানটা তিনি কেড়ে নিয়েছেন, এটা কুর্নিশযোগ্য। একজন জনপ্রতিনিধির কাজই তো তাই, যে তার দলের কাছ থেকে, শাসকের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা আদায় করে তবে সেটা তার এলাকার মানুষের কাছে এক্সিকিউট করা। এই ক্ষেত্রে কিন্তু দেব 100% সফল। দেবকে আরো একটা কারণে ভালো লাগে। আমি সিনেমা টিনেমা খুব একটা দেখি না। দেবের একটি সিনেমা আমার খুব মনে দাগ কেটেছিল, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। এছাড়া আমি সিনেমার কথা বলতে পারবো না। কিন্তু দেব, তিনি যেভাবে তার এলাকার মানুষের জন্য যেভাবে তিনি কাজ করে চলেছেন, সেটা ঘাটালে না গেলে অনুভবই করতে পারবেন না। তিনি ঘাটালের ভূমিপুত্র, সেখানকার মানুষের একটা গর্ববোধ আছে দেবকে নিয়ে। তিনি সেইটা একটা এনক্যাশ হচ্ছে, সেটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এনক্যাশ কতদিন করা যায়, কতবার করা যায় যদি কাজ না করে? দেব কিন্তু বারবার এটা প্রমাণ করেছে, জনপ্রতিনিধি হয়েও কিন্তু, চিত্রতারকা হয়েও কিন্তু কাজ করা যায়, এবং তিনি সেটা প্রমাণ করেছেন। যে দেবের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সংসদে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বাংলায় কথা বলেন। এটা আমার কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে দেব বাংলায় বক্তব্য রাখেন।
যার বোঝার আছে বোঝো, না বোঝার আছে কানে হেডসেট দাও, সেখানে অনুবাদক করে দেবে। অসাধারণ এই সিদ্ধান্তটা। দক্ষিণ ভারতের বেশ কিছু সাংসদকে দেখি, তারা নিজেদের ভাষায় কথা বলেন, বেশ ভালো লাগে। দেবকেও এই একটা কারণে অতিরিক্ত ভালো লাগে। কাজের কথা ছেড়ে দিলাম। এবার রাজনীতিতে যেমন সফল আছে তেমনি বিফলতা আছে। যেমন ধরুন ফুটবলার বিদেশ বোস, তিনি যে আমাদের বিধানসভার সদস্য এটা অনেকেই বলতে পারবেন না। কোনো অ্যাক্টিভিটি নেই, তিনি তার পুত্রকে দিয়ে তার এলাকার কাজকর্মগুলো করে। চলৎশক্তিবিহীন, হাঁটতে চলতে খুব কষ্ট হয় ওনার, তিনি খুব একটা হাঁটাচলা করতে পারেন না, মানুষের সাথে মেলামেশা করেন না, তবুও তিনি কিন্তু বিধায়ক। মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলতে গেলে তার পাশেই আছেন পাঁচলার গুলশান মল্লিক, তার পাশের এলাকার বিধায়ক, তিনি আদ্যন্ত রাজনৈতিক, কি অসাধারণ পরিষেবা মানুষকে দিয়ে থাকেন। কিন্তু আমরা বিদেশ বসুকে সেভাবে পরিষেবা দিতে দেখি না। এ তো গেল বিদেশ বসুর কথা। একটু পেছনে ফিরে যান, তাপস পাল তিনিও কিন্তু এইরকম রাজনৈতিক পরিমণ্ডলে বড় হননি, রাজনীতি করার তার কথাও ছিল না। তিনি রাজনীতিতে এসে পড়ে তিনি কৃষ্ণনগরের সাংসদ হলেন, কলকাতা থেকে বিধায়ক হলেন, সবই ঠিক আছে। কিন্তু তার পরিষেবার পরিসরটা ছিল খুব ছোট। তিনি প্রয়াত হয়েছেন, তার সম্বন্ধে খুব খারাপ কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও বলছি তার পরিষেবার পরিসরটা ছিল ছোট। পরিষেবা হয়তো তিনি দিয়েছেন, কিন্তু কিছু মানুষকে বেছে মানুষকে। এ তো গেল একরকম। জুন মালিয়া অত্যন্ত সফল, অসাধারণ বক্তব্য রাখছেন, নিজের এলাকার চষে বেড়ান, জুন মালিয়াকে নিয়ে কোনো কথা হবে না। কিন্তু পাশাপাশি দেখুন নুসরাত জাহান রুহি, আপনারা দেখেছেন নুসরাত জাহান রুহি, পাশের ছবিতে দেখতে পাচ্ছেন। আর একজনের নাম বলবো, তিনি হচ্ছেন মিমি চক্রবর্তী। এরা নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে, এবং গিয়ে সেখানে তারা সেলফি গার্ল বলেই পরিচিত ছিলেন। তারা সারাদিন সেলফি তুলতেন। এবং নুসরাত জাহান রুহি যে পরিমাণ ভোটে জিতেছেন, যেরকম মানুষের সমর্থন পেয়েছিলেন, যে পরিষেবাটা তার দেওয়ার কথা ছিল তার 1% তিনি দিতে পারেননি। নেহাতি সেখানে সংগঠনটা অত্যন্ত মজবুত, তাই তৃণমূল সেবার হারেনি। তা না হলে তৃণমূলের হেরে যাওয়ার কথা। ওই রকম পরিষেবা দিয়ে কেউ পরবর্তীকালে জনপ্রতিনিধি নির্বাচন করে না। তৃণমূল কংগ্রেস তাদের সরিয়ে দিয়েছে, মিমিকেও সরিয়ে দিয়েছে, নুসরাতকেও সরিয়ে দিয়েছে। আর একটু পিছিয়ে যান, দেবশ্রী রায়ের কথা বলবো। দেবশ্রী রায় রায়দিঘি থেকে বিধায়ক হয়েছিলেন, কিন্তু রায়দিঘিতে তার পাই পড়তো না, তিনি রায়দিঘিতে যেতেনই না। মানে কচ্ছিত কখনো রায়দিঘিতে যেতেন। কলকাতার আরামদায়ক পরিবেশ ছেড়ে রায়দিঘিতে যাওয়ার কথা তিনি ভাবতেনই না। এবং তার যে ব্যবহার, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন আছে। কাঞ্চন মল্লিকের কথা আগেই একদিন আমরা বলেছি এনকে ডিজিটালে। কাঞ্চন মল্লিক তিনি ভালো অভিনেতা, মানে কৌতুক অভিনয় নাকি তার বিরাট নামডাক আছে। যদিও আমি তার কোনো অভিনয় দেখিনি, তবুও আমি শুনেছি তিনি কৌতুক অভিনেতা হিসাবে যথেষ্ট নাকি পরিচিত, বা তার একটা গুণগান শুনি। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তিনি উত্তরপাড়ার বিধায়ক, তিনি উত্তরপাড়ায় কতদিন যান, কতজন মানুষের সাথে দেখা করেন, তার অফিসে গেলে কতজন মানুষ তার সার্ভিস পায়, এসব প্রশ্ন আছে। এরকম অজস্র আছে। চিরঞ্জিত চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিধায়ক, এবং চিরঞ্জিত চক্রবর্তী খুব ভালো ইলাস্ট্রেটর, এবং তার জন্য আমার খুব ভালো লাগে চিরঞ্জিত চক্রবর্তীকে। তার বাবাও একজন গুণী শিল্পী ছিলেন, এবং খুব সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, সাংস্কৃতিক পরিবেশ তার চারপাশে, এবং সংস্কৃতি মনস্কও বটে। অত্যন্ত পরিশীলিত মানুষ, ভদ্র মানুষ। কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তিনি কতটা সফল? 100-র মধ্যে আপনি কত দিতে পারেন? আমি 20-র বেশি দিতে পারবো না। তিনি রাজনৈতিক নেতা হিসেবে মোটেও সফল না। তিনি নিজেও তার নিজের কেন্দ্রে বড় একটা যান না, তার এলাকার কর্মীরা তার কাছে যেতে সংকোচ বোধ করেন, এরকম একটা ব্যাপার আছে। তো এইরকম বিভিন্ন রাজনৈতিক নেতা যারা ওই চিত্র জগৎ থেকে, খেলার জগৎ থেকে এসছে, তাদের মধ্যে হাতে গোনা সফল কয়েকজনই মাত্র। আমি প্রসূন ব্যানার্জির কথা বললাম, আমি শতাব্দী রায়ের কথা বললাম, আমি বললাম আরও অনেকের কথা যারা চূড়ান্ত সফল হয়েছে। দেবের কথা বললাম, জুন মালিয়ার কথা বললাম। এই মানুষগুলো সফল। তারা যেমন যতটা চিত্রজগৎ নিজের জগতে সফল,
ততটাই রাজনীতিতে সফল। আর সায়নী ঘোষের কথা তো আলাদা করে বলতেই হবে, তিনি চূড়ান্ত সফল, সংগঠন এবং সাংসদ হিসেবে দু জায়গাতেই তিনি সফল। অত্যন্ত বাগ্মী, শুধু বাগ্মী বললে হবে না, খুব তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখার মতো। তার মধ্যে অনেকেই আগামী দিনের মহুয়া মৈত্রকে খুঁজে পাচ্ছেন। তো এই রকম একটা ব্যাপার আছে। এই লোকেরা, এই লোকজনগুলো, এই কাঞ্চন মল্লিক আছে বা যারা আছে, বিদেশ বোস আছে, শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি আছে, এরা কতটা মানুষের কাজে লাগে? এদেরকে রাজনীতিতে আনার কারণটা কি? এদের মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সমস্ত সেক্টরের মানুষ যাতে রাজনীতিতে আসেন, সেই মতন তিনি এনেওছেন। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখতে পারেননি। যে পরিষেবাটা, যে নাগরিক পরিষেবাটা দেওয়ার কথা তারা দিতে পারেনি। আর এই সেলিব্রিটিদের মধ্যে একটা অদ্ভুত ইগো কাজ করে। তারা এমনি অন্য একটা জগৎ থেকে এসছেন, তাদের কাছে লোক সেলফি নিতে যায়, অটোগ্রাফ নিতে যায়, তাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে, তাদেরকে দেখার জন্য টিকিট কাটে। তো এই রকম একটা তাদের মধ্যে একটা গর্ববোধ আছে যে আমি একটা বিরাট কিছু। সেই গর্ববোধ থেকে তারা রাজনীতিতে আসেন, রাজনীতিতে এসে জনপ্রতিনিধি হন, কিন্তু সেই গর্ববোধটা ছেড়ে আসতে পারেন না। অর্থাৎ রাজনীতিতে আসলে যে মাটির মানুষের সাথে মেলামেশা করতে হয়, মাটির মানুষের সাথে যে কথা বলতে হয়, সেটাই তারা ভুলে যান। বালির একজন বিধায়ক ছিলেন ডালমিয়া, বৈশালী ডালমিয়া। তিনিও বিখ্যাত ব্যবসায়ী পরিবার থেকে এসেছিলেন এবং তিনি এসে বিভিন্ন জায়গায় দেখেছি তিনি গাড়ি থেকে পর্যন্ত নামতেন না, কাঁচটা নামিয়ে কথা বলে হুশ করে চলে যেতেন। বিভিন্ন এই যে সেলিব্রিটি বিধায়ক, তাদের এই রকম স্টাইল। ব্যতিক্রম তো বললাম, প্রসূন ব্যানার্জি ব্যতিক্রম, শতাব্দী রায় ব্যতিক্রম, জুন মালিয়া ব্যতিক্রম, দেব ব্যতিক্রম, সায়নী তো ব্যতিক্রম আছে। তো এই ব্যতিক্রমও আছে, কিন্তু বাকিদেরকে নিয়ে কি হচ্ছে? তারা তাদের স্টারডম ছেড়ে আসতেই পারছে না। প্রসূন ব্যানার্জিকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এই চ্যানেল শুরু করার পেছনে, এনকে ডিজিটাল এবং প্রবীর প্লাস শুরুর পেছনে ওই মানুষটির বিরাট অবদান আছে। তিনিই প্রথম উৎসাহিত করেছিলেন যে ইউটিউব চ্যানেল করো। আমি যখন বহু টেলিভিশন চ্যানেলে ঘুরে ঘুরে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করছি, তখন তিনি বলেছেন ওতে কিচ্ছু হবে না, তুমি একটা ইউটিউব চ্যানেল করো, দেখো মানুষ গ্রহণ করবে। সত্যি আজকে মানুষ গ্রহণ করেছে। আজকে এনকে ডিজিটাল প্রায় 4.5 লাখ আর প্রবীর প্লাস প্রায় 50,000 পার করে গিয়েছে। অর্থাৎ 5 লক্ষ মানুষের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারছি, তাদের কাছে পৌঁছতে পারছি। এই যে উৎসাহটা, এটা প্রসূন ব্যানার্জি দিয়েছিলেন। প্রসূন ব্যানার্জিকে আমি ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, প্রসূন ব্যানার্জির কাছ থেকেও এমন একটি লোক নেই যিনি খালি হাতে ফিরে এসেছে। তার একটি খুব সুন্দর কথা আছে, যতটুকু আমি পারবো করব, আর যেটা আমি পারবো না আমি পরিষ্কার বলে দেবো এটা আমার এখতিয়ারের মধ্যে নেই। যেমন গভর্নমেন্ট স্কুলে ভর্তি করা নিয়ে, সেন্ট্রাল স্কুলগুলোতে ভর্তি করা নিয়ে আগে একটা কোটা ছিল, তখন তিনি কোটা অনুযায়ী অনেককেই করে দিয়েছেন এবং তারপরে যখন এই কোটা তুলে দেওয়া হলো, অধীর চৌধুরীর কারণে তুলে দেওয়া হয়েছিল, তুলে দেওয়ার ফলে কি হলো, ওনাকে আমি পরিষ্কার বলতে শুনেছি, দেখো এইটা আমার হাতে নেই, এটা আমার এখতিয়ার নেই, আমি পারবো না। এই যে স্পষ্ট করে কথা বলাটা, এটা আমি প্রসূন ব্যানার্জিকে দেখেছি করতে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন তো, এই মানুষগুলো খেলোয়াড় হোক বা রাজনীতি সিনেমা জগৎ থেকে এসে হোক, যেখান থেকে হোক, মাটির সাথে এত সুন্দর মিশে গিয়েছেন যেটাকে কুর্নিশ করতেই হয়। আমি প্রসূন ব্যানার্জির কথা বললাম, শতাব্দী রায়ের কথা বললাম, জুন মালিয়ার কথা বললাম, দেবের কথা এই মানুষগুলো জানেন তো, সায়নীর কথা বললাম, এরা মানে ধরুন কোনো প্রান্তিক মানুষ তাদের কাছে এসছে, গায়ে ধুলো মাখা, গায়ে ঘাম ভর্তি, তার পিঠে হাত রেখেও কথা বলতে দ্বিধাবোধ করেন না। এরকম নয় যে তারা গাড়ি থেকে নামছেনই না, গাড়ির কাঁচটা খুলে সামান্য কর্মীদের সাথে কথা বলে হুশ করে বেরিয়ে যাচ্ছেন, তা না। যেখানে সেখানে নেমে পড়ছেন, যে কোনো জায়গায় গিয়ে চা খেয়ে নিচ্ছেন, যে কোনো দোকানে গিয়ে বলছেন ভালো করে চা বানিয়ে খাওয়াও। এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখি। কিন্তু আরেক ধরনের সেলিব্রিটি আছে যারা নিজেদের কেন্দ্রেই যান না, মানুষকে পরিষেবা দেন না। একটা শংসাপত্র পেতে গেলে তাদেরকে আগে অ্যাপ্লিকেশন করো, তারপর 10 বার তার অফিসে ঘোরো, তারপরে তাকে শংসাপত্র দেওয়া হতেও পারে, নাও হতে পারে। এর কারণেই কি জনপ্রতিনিধি? এই কারণেই কি তারা জনপ্রতিনিধি হয়েছে? এই নিয়ে কিন্তু বিতর্ক প্রচুর বহু জায়গায়। আমি অনেকের নাম বললাম, অনেকের নাম বললাম না, এটা ভাববেন না যে যাদের নাম বললাম না তারা সবাই ধোয়া তুলসী পাতা।
মানে এরকম বহু সেলিব্রিটিস আছেন যারা কিন্তু নাগরিক পরিষেবা দেবার ক্ষেত্রে ব্যর্থ, জনসাধারণের সাথে যোগাযোগ করতে ব্যর্থ। তারা ওই কালো সানগ্লাস, গাড়ির মধ্যে বসে থাকা, এরকম বহু আছে যারা এরকম করে থাকে। একজনের নাম বলা হয়নি, তিনি হচ্ছেন সোহম। সোহম কিন্তু মানুষকে কিছুটা মানুষের কাছে যান, কিছুটা পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। আমি তো এবার তৃণমূলের কথা বললাম, আমাকে অবশ্যই বলতে হবে অন্যান্য দলের কথা। অন্যান্য দলের সেলিব্রিটি সাংসদেরা কি করেন, বা সেলিব্রিটি বিধায়কেরা কি করেন? অন্যান্য দলের সেলিব্রিটি যারা বিধায়ক আছেন, তাদের মানে বিধায়ক বলুন, সাংসদ বলুন, তাদের তো মাটিতেই পা পড়ে না, মাটিতেই পা পড়ে না। আমি অগ্নিমিত্রা পলকে সেলিব্রিটি মানি না, সেলিব্রিটি মনেই করি না। তিনি একজন ব্যবসায়ী, আমি জানি তিনি ব্যবসা করতে বিজেপিতে ঢুকেছেন, ব্যবসা বন্ধ হয়ে যাবে, তিনি বিজেপি থেকে চলে যাবেন, এটা আমি শিওর জানি। এবার ঘটনা হচ্ছে যে আরও যে সেলিব্রিটি যারা আছেন, তারা সত্যি সত্যি বিজেপির যারা সেলিব্রিটি মানে জনপ্রতিনিধি, তারা সত্যি কোনো মানুষের কাছে দাঁড়ান না, মানুষের পাশে দাঁড়ান না। এরকম বহু আছে। বিজেপিতে বহু সেলিব্রিটি এসেছিল, ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে পিসি সরকার জুনিয়র, বাপি লাহিড়ী, অনেক সেলিব্রিটি দেখেছিলাম, হেরে গিয়ে তারা ঘরে ঢুকে গিয়েছে, এখন তো অনেকে প্রয়াত হয়েছে। তো এইরকম জনপ্রতিনিধি, এরকম মানে সেলিব্রিটি ক্যান্ডিডেট মানুষ চায় না। মানুষ চায় কাজের মানুষ, রাজনৈতিক সংগঠন করে আসা মানুষ, যারা মানুষের সাথে মিশে এসেছেন, তারাই মানুষের দুঃখ দুর্দশাটা ভালো বোঝেন, এর মধ্যে কোনো ভুল নেই। হঠাৎ করে হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে নেমে কেউ একজন এমএলএ হয়ে গেল, কেউ একজন মন্ত্রী হয়ে গেল, কেউ একজন সাংসদ হয়ে গেল, তারা কিন্তু পরিষেবাটা সেভাবে দিতে পারেন না। আবার ব্যতিক্রমও আছে, এরকম হেলিকপ্টার থেকে নেমেও মানুষের কাছে ভালো পরিষেবা দিচ্ছেন, কিন্তু বেশিরভাগই ব্যর্থ। এই ব্যর্থ জনপ্রতিনিধিদের কি আরও একবার দেখতে পাবো আগামী বিধানসভায়? আমাদের নজর তো থাকবে সেদিকেই। আর আপনাদের নজর থাকুক এনকে ডিজিটালের পর্দায় আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। আগামীকাল আসছে ছাল ছাড়িয়ে, দেখতে ভুলবেন না। নমস্কার।